আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াসক্তি পর্ব ২৮। লিখেছেন সুরাইয়া রাফা। সুন্দর বাসন্তীকাল সকাল, ঝকঝকে নীল আকাশ, সিধায় পেঁচা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘেদের ভেলা। চোখের সামনে উত্তাল সমুদ্র, তবে সমুদ্রের তটে যেতে হলে পাড়ি দিতে হবে এক বিস্তৃত চেরি ব্লসমের বাগান। এখানকার চেরি ব্লসম গুলো সব সাময়িকের থেকে বেশ আলাদা। ফুলের ভারে নুয়ে পড়া গাছের থোকায় থোকায় গাঢ় গোলাপি রঙা কোনো ফুল নেই। এখানকার ফুলগুলো গোলাপির বদলে গাঢ় বেগুনি রঙের, পার্পল চেরি ব্লসম বলা চলে। ঝরে পড়া বেগুনি রঙা ফুলগুলো পায়ে মরিয়ে সমুদ্র তটের দিকে এগিয়ে যেতে যেতে চারিদিকে নিজের বিস্মিত চোখজোড়া বোলালো অরু। হুট করে এমন বেগুনি ফুলের রাজ্যে প্রবেশ করে ওর চোখের মণি দুটো জ্বলজ্বল করে উঠল মুহূর্তেই। হ্যাভেনের মতো এত সুন্দর একটা জায়গায় পা রাখতে পেরে অরু কিছুটা আবেগপ্লুত ও বটে। বিস্ময়ে, আনন্দ, উদ্দীপনার চরমে পৌঁছে সুন্দর বেগুনি ফুলের ভর্তি গাছগুলো চারিদিকে ঘুরপাক খাচ্ছে ও। অরু ঘোরার সঙ্গে সঙ্গে ওর পরনের সফেদ রঙা ফিনফিনে গাউনটাও ঘুরছে। কি চমৎকার সেই দৃশ্য! এমত অবস্থায় পাশ থেকে গলা ছেড়ে অরুকে ডেকে উঠল কেউ। বেবি, লুক এট দিস! চিরাচরিত ইংরেজি বাক্য আর অতি পরিচিত সেই সম্বোধন বেবি শব্দটা কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থির হয়ে দাঁড়ালো অরু। কৌতূহল নিয়ে সামনে তাকিয়ে দেখল প্যান্টের পকেটে দুহাত গুজে সমুদ্রতটে দাঁড়িয়ে অরুকেই ডাকছে কৃত্তিক। বরাবরের মতো সেই আবেশিত চাহনি। অরু মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না কৃত্তিক কি এই নেশা নেশা চোখ দুটো শুধুমাত্র ওকে ঘায়েল করার জন্যই তৈরি করেছে, নাকি অন্য কিছু। ভেবে পায় না অরু। তবে ওর রহস্য মানবের তীক্ষ্ণ, কুটিল আর গম্ভীর চেহারায় ছাপিয়ে এই চোখ দুটোতে বরাবরই মায়া খুঁজে পায় ও। আজ বা কাল থেকে নয়, বরং সেই প্রথম দিন থেকেই সর্বনাশা চোখ দুটোর মাঝে হারিয়ে যায় ও ডুব দেয় ভালোবাসার অতল গহ্বরে। এই যেমন এখানে হারাচ্ছে নিজের ধ্যান, জ্ঞান, চেতনা, সব কিছু ভুলে গিয়ে হারাচ্ছে। কিন্তু পরক্ষণে কৃত্তিকের ইশারাতে ভাবনার ছেদ ঘটে অরুর। ওর চোখ অনুসরণ করে সামনে তাকাতেই অকস্মাৎ বিস্ময় হতবিম্বল হয়ে পড়ে অরুর দু চোখ। আপনা আপনি ফাঁক হয়ে যায় চমকপ্রদ ওষ্ঠাধর। সেদিকে তাকিয়ে অরু দেখল চোখের সামনে জ্বলজ্বল করছে এক বিশাল সুইচ ক্যাস্টল, যার বাইরের দিকটা মার্বেল পাথর আর দামি দামি শ্বেত পাথরের কোটিংয়ে আস্তরিত। এটা দেখে অরুর মনে হচ্ছে ও হুট করেই ডিজনিল্যান্ডের পা দিয়ে ফেলেছে। ওই জন্যই তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘটছে চোখের সামনে। এবং এটা মোটেও স্বপ্ন নয়, এটা বাস্তব, চিরাচরিত বাস্তব। যেন কৃতিক আশেপাশে থাকলে সকল অবাস্তবই বাস্তব। সে আশেপাশে থাকলে সকল দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা, অশান্তিকে পেছনে ফেলে হাওয়ায় গা ভাসিয়ে নির্বিঘ্নে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। চেরি ব্লসমের রাস্তা ধরে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় হেঁটে যেতে পারে বহু ক্রোশ। সবই তো ঠিক আছে, কিন্তু সাগরের পাড়ে কে বানিয়েছে এমন রাজকীয় ক্যাস্টল? সেই উত্তরের আশাতেই ঘাড় ঘুরিয়ে কৃত্তিকের পানে চাইল অরু। পেছনে ফিরে আশ্চর্য হয়ে শুধালো, এটা এত সুন্দর, কে বানিয়েছে এটা? তবে পেছনে ঘুরতে অকস্মাৎ কথার মাঝপথে থেমে গেল অরু, কারণ কৃত্তিক এখানে নেই। আশ্চর্য, একটু আগে তো এখানে শটান দাঁড়িয়েছিল, এখন কোথায় গেল সে? অরু ভীষণ অবাক চোখে এদিক ওদিক তাকালো। যতদূর চোখ যায় শুধু ধু ধু সমুদ্র তট। আশেপাশে তো দূরে থাক, বিস্তার বেলাভূমিতে যতদূর দু চোখ যায় কোথাও কোনো মানুষের পদচিহ্ন অবধি নেই। অথচ ও স্পষ্ট দেখেছে এখানে, এই যে এখানেই দাঁড়িয়ে অরুকে ডাকছিল কৃত্তিক। অরুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে অসহায়ত্বের নিদারুণ ছাপ স্পষ্ট। কৃত্তিককে খোঁজার উদ্দেশ্যে অরু এবার ছুটে গেল পাড়ে মারিয়ে ফেলে আসা চেরি ব্লসমের রাস্তার দিকে। কিন্তু হায়, কোথাও তো চেরি ব্লসমের গাছ নেই।
উল্টো চারিদিকে খা খা করছে ঝাঁঝালো রৌদ্রতাপ। প্রখর রৌদ্রতাপে গাছপালা শুকিয়ে মরা কাঠে পরিণত হয়েছে। পায়ের নিচে গরম চিকচিকে বালিতে শরীর জ্বলে যাচ্ছে। ওরু দরদরিয়ে ঘামছে। বাম হাতের পিঠ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু আলগোছে মুছে ওরু এবার চোখ ফেরালো খানিকক্ষণ আগের রাজকীয় ক্যাস্টলের দিকে। হতেও পারে ক্যাস্টলের মধ্যে কৃত্তিক আছে, কিন্তু এবার আরো বিশাল বড় ঝটকা খেল ওরু। কোথায় ক্যাস্টল? কোথাও কোথায় কি? চারিদিকে শুধু ঝাঁঝা রোদ্দুরে। চোখের সামনে সাজানো গোছানো ডিজনিল্যান্ডেরটা হুট করেই কেমন উধাও হয়ে গেল। সৌন্দর্য আর প্রাচুর্য ঘেরা সুবিশাল সমুদ্রতটা চোখের পলকেই পরিণত হয়েছে ভয়াবহ মরুভূমিতে। মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা। যার হাত ধরে এত দূর এগিয়ে আসা, সেও মাঝপথে হাত ছেড়ে কোথায় যেন উধাও হয়ে গেল। এখন কি করে সামনে এগোবে ওরু? এই ভয়ঙ্কর নির্জন মরুভূমি ছাপিয়ে কি করেই বা লোকালয়ে সন্ধান পাবে ও? ওরুর মাথাটা যখন হাজারো দুশ্চিন্তায় ফেটে যাচ্ছিল, তখনই সুদূর সমুদ্রপৃষ্ঠ থেকে পালতোলা জাহাজ নিয়ে হৈ হৈ করে এগিয়ে আসে এক ঝাঁক জলোৎসুর দল। কি বিশ্রী তাদের মুখের হাসি! তাদের সেই নোংরা হাসির আওয়াজে থরথরিয়ে কেঁপে ওঠে ওরু। মুখের মাঝের অবশিষ্ট তরল পদার্থটুকুও হারিয়ে যায়। মুহূর্তেই জাহাজের নঙ্গর ফেলে ওরুর দিকে এগিয়ে আসছে লোকগুলো। ওরু ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে গেল, গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল এবার, জায়ান কৃতিক, কোথায় আপনি? ভয় করছে যে আমার। জায়ান কৃতিক মানুষটা ওরুর কাছে সুপার হিরোর মতোই। সে আশেপাশে থাকলে ভয় ডর বিপদ বাধা কোনো কিছু তো ছুঁতে পারে না ওরুকে। এই দীর্ঘদেহী কালো পোশাকধারী পৈশাচিক পাইরেটস গুলো ছুঁতে পারবে না, এটা ওরুর দৃঢ় বিশ্বাস। কিন্তু কৃতিক তো নেই এখানে। কোথায়ও অরুকে বাঁচানোর জন্য কৃতিক আজ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই শরীরের সর্বশক্তি দিয়ে উল্টো পথে ছুট লাগালো অরু। শরীরের শক্তি ক্ষীণ, তবুও বাঁচার লড়াইয়ে জিততেই হবে। কৃতিক তো বরাবরই এটাই শিখিয়েছিল ওকে। কিন্তু অরু পারছে না। ওর হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ভাঙ্গা হৃদয় কতক্ষণই বা এভাবে শক্তি সঞ্চয় করবে ও? ওর চেয়ে তো মরে যাওয়াই ভালো। জলদস্যুগুলো কিছুতেই পিছু ছাড়ছে না। ওরও হাল ছেড়ে ছোটার গতি কমিয়ে দিয়েছে। জলদস্যুরা এখনই ধরে ফেলবে ওকে। ওদের লোকালয়ে চাহনি আর ভয়ানক অগ্নিমূর্তি দেখে গা ঘিন ঘিন করছে অরু। অগত্যায় অরু থেমে গিয়েও নতুন উদ্যমে ছুটছে। আস্তে হলেও ছুটছে। কিন্তু শেষমেশে পাইরেটসগুলো যখন হুমড়ি খেয়ে ছুটে এসে ওর বস্ত্র অবধি হাত ছোঁয়ালো, সঙ্গে সঙ্গে পা পিছলে চোরাবালির অতলে গহ্বরে হারিয়ে যেতে লাগলো অরু। যে গহ্বর ব্ল্যাক হোলেও থেকেও বেশি অন্ধকার আর বর্বর। তবুও অরু হাসলো, এক চিলতে ব্যথাতুর হাসি খেলে গেল ওর ঠোঁটের ভাঁজে। চোরাবালির অতল গহ্বরে তলিয়ে যেতে যেতে অস্পষ্ট অরু বলল, জীবনের রাস্তার কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন, অসাধ্যই বলা চলে। আমিও পারিনি এই অসাধ্য সাধন করতে। তবুও শান্তি, তুমি ছাড়া আর কোনো নোংরা হাত আমার শরীর স্পর্শ করতে পারেনি। তোমার অরু শেষ অবধি তোমার ছিল জায়ান। কথা শেষ করে অরু যখন শেষবারের মতো চোখ বুজবে, ঠিক তখনই ওর হাতটা খপ করে টেনে ধরল কেউ। হাতটাকে শক্ত করে চেপে ধরেও ওকে উপরের দিকে টানতে লাগলো ধীরে ধীরে। কে টেনে ধরছে এভাবে? ওই ভয়ানক দানবীয় লোকগুলো নয় তো? প্রশ্নটা মস্তিষ্কে গিয়ে লাগতেই ছটপট করে উঠল অরু। নিজের হাতটা বহু কসরত ছাড়ানোর চেষ্টা করতে করতে কৃত্তিকের নাম ধরে ততক্ষণে চিৎকার দিয়ে উঠল ও, না! জায়ান কৃত্তিক, কোথায় তুমি? এক চিৎকারে আচমকা চোখ খুলে প্রচণ্ড জোরে হাঁপাতে লাগলো অরু। চোখের সামনে গটগট করে ঘুরছে সফেদ রঙা সিলিং ফ্যান। এয়ার কন্ডিশনারটাও ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। চারিদিক শীতল, অথচ ওরও ঘামে ভিজে একাকার। ওর শরীরটা থরথর করে কাঁপছে এখনো। আশেপাশের কোনো কিছু ঠাউর করা যাচ্ছে না। একটু আগে স্বপ্নে দেখা দৃশ্যগুলো চোখের সামনে জীবন্ত, যার দরুন হাঁপুড়ের মতো ওঠানামা করছে ওর বক্ষদেশ।
শুধু কানে ভেসে আসছে অস্পষ্ট কিছু কথার আওয়াজ। এক্সকিউজ মি, কে জায়ান কৃত্তিক? কাকে খুঁজছেন? একটা শুষ্ক ঢোক গিলে সামান্য ঘাড় ঘুরিয়ে প্রশ্নকারীর দিকে আবছা দৃষ্টি নিক্ষেপ করল অরুণ। দেখল একজন অল্পবয়স্ক সাদা অ্যাপ্রন পরিহিত পুরুষকে। তার গলায় ঝুলছে স্ট্যাথোস্কোপ। ডাক্তার হবে হয়তো, কিন্তু সে কি প্রশ্ন করলো এটা? ওর ভ্রু কুঁচকায়। লোকটা তৎক্ষণাৎ আবারও শুধালো, কাকে খুঁজছেন? আপনার তো জ্ঞান ফিরেছে। আমি আপনার মা আর বড় আপুকে ডেকে আনছি, ওয়েট। কথা শেষ করে লোকটা পেছনে ঘুরলে ওরও আস্তে করে তার কোনো আঙ্গুলটা টেনে ধরে ফ্যাসফিসিয়ে অস্পষ্ট আওয়াজে কিছু বলতে চেষ্টা করে। তবে নাকের মধ্যে অক্সিজেন লাগানোর দরুন লোকটা ভালোভাবে শুনতে না পেরে ওর মুখের কাছে কিছুটা ঝুঁকে এসে বলল, এবার বলুন। লোকটা মুখের কাছে কান বাড়িয়ে দিতেই ওরও বেশ সময় নিয়ে আওড়ালো নামটা। জায়ান কৃত্তিক কোথায়? ওর প্রশ্ন শুনে লোকটা ঠোঁট উল্টে ওর নির্লিপ্ত চোখের দিকে চাইল। কি ভীষণ মায়া চোখ দুটোতে, অথচ সেই মায়া উবে গিয়ে নতুন করে জোড়া হয়েছে কাউকে দেখার বেকুল তৃষ্ণা। কিন্তু কাকে, সেটাই তো বুঝতে পারল না ডক্টর তন্ময়। ওরও আস্তে করে আবারও শুধালো, কোথায়? ডক্টর তন্ময় এবার বিরক্ত হয়ে বলল, আমি কি করে জানবো সে কোথায়? তাছাড়া আপনি এখনও আইসিইউতে আছেন, জ্ঞান ফিরেছে মাত্র। এবার কেবিনে শিফট করা হবে, তখন যা জানার জেনে নিয়েন নিজের পরিবারের কাছ থেকে। লোকটার বিরক্তি ভাব গায়ে মাখালো না অরু, উল্টো প্রশ্ন ছুড়ে বলল, আমি কি এখনো দার্জিলিংয়ে? হাতে ফাইল নিয়ে অরুর মেডিকেল রেকর্ডগুলো চেক করতে করতে তন্ময় ভ্রু কুঁচকে বলে, কিসের দার্জিলিং? আপনি ঢাকার আমাদের প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছেন, তাও গত 1 সপ্তাহ যাবৎ। আর এই যে আপনার জ্ঞান ফিরল। ওরও চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে বলে উঠল, তাহলে আমার জায়ান কোথায়? উনি ঠিক আছেন তো? কি জায়ান জায়ান করছেন তখন থেকে? আর বাকি অর্ধেক নাম তো আমি উচ্চারণই করতে পারছি না। সে যাই হোক, জায়ান টায়ান এখানে নেই। আপনার মা আজমিরি শেখ ম্যাম আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। আর আপনি এখন এত স্ট্রেস নিতে পারবেন না, নিজেকে শান্ত করুন। আমি বড় স্যারকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি, উনি এখনই এসে আপনাকে চেক আপ করে যাবেন। ডোন্ট ওয়ারি। অরুণ নিজের রাগটা সংযত করে ক্ষীণ গলায় বলল, দার্জিলিং থেকে ফিরে এলাম কি করে, সেটা অন্তত বলুন। কিসের দার্জিলিং, কিসের ফেরা, কি বলছেন? তন্ময় ফাইল চেক করতে করতে থমকে গেল। সত্যি তো, কেসটা দার্জিলিং এর। বাইক অ্যাক্সিডেন্টের হয়েছিল মেয়েটার। তার মানে মেয়েটা একা ছিল না, কিন্তু একে ছাড়া তো আর কাউকে নার্সিংহোমে ভর্তি করানো হয়নি। স্ট্রেঞ্জ। সকল ফর্মালিটিস পূরণ করে ওরুকে কেবিনে দেওয়া হয়েছে। আজ 2 দিন হলো, আর আজকে অক্সিজেনও খোলা হয়েছে। তবে এক পায়ের ফ্র্যাকচারটা বেশ গুরুতর। ওয়াশরুম কিংবা শাওয়ারে গেলে ক্রিসের উপর ভর করে হাঁটতে হচ্ছে, আর নয়তো বিছানায় শুয়ে দিনরাত্রি যাপন করতে হয় এক নাগাড়ে। ওরও ভেবে পায় না এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও কিভাবে এতটা অক্ষত অবস্থা রয়েছে। ওর মনে আছে শেষবার যখন ওরা বাইক সহ পাহাড়ের খাদে পড়ে পড়ে যাচ্ছিল, তখন কৃত্তিক বাইক ছেড়ে দিয়ে ওকে টান মেরে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। আর তারপর পরই পুরো দুনিয়াটা ঝিনঝিন ধরে অন্ধকার হয়ে গেল ওর 2 চোখের পাতায়। আর তো এখন কৃত্তিকও চলে গেল ওকে এখানে একা রেখে, যার ফলস্বরূপ মাঝে মধ্যেই ক্রিসটাকে দেখে ওরও তাচ্ছিল্য করে হাসে, আর মনে মনে উপহাস করে বলে, আমার বাহুবলী এখানে থাকলে তোকে আর প্রয়োজন হতো না, তুচ্ছ ক্রিস। কৃতিকের কথা ভাবতেই বুকটা ভার হয়ে গেল অরুর। দলা পাকানো কান্নার জোয়ারে আরও একবার ধরে এলো গলাটা। গলগলিয়ে উগরে আসা কান্নাটাকে যথাসাধ্য দমিয়ে রাখতে ঠোঁট কামড়ে জানালা দিয়ে বাইরের দৃষ্টি স্থাপন করে অরু। আর ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন অরুকে আইসিইউতে থেকে কেবিনে শিফট করা হয়েছিল। নাকে ছিদ্রতে তখনও আটকে ছিল অক্সিজেনের নল। ওরও পিটপিটিয়ে চোখ মেলে যখন দেখছিল ওর সামনে মা আর আপা দাঁড়িয়ে, তখন আর নিজের কান্নার বোধ আটকে রাখতে পারেনি ওরু। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভিজিয়ে ফেলেছিল চোখের কার্নিশ। ওরুকে এভাবে অস্থির হয়ে কাঁদতে দেখে অনু তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওর চোখ মুছিয়ে দিয়ে শুধালো, কি হয়েছে বোন আমার, এভাবে কাঁদছিস কেন? কিছু খেতে ইচ্ছে করছে, আপাকে বল। এদিকে ওদিক না সুযোগ মাথা নাড়িয়ে ঠোঁট ভেঙে কেঁদে
উঠে অরু বলল, আমার জায়ান্ট কৃতিক কোথায় আপা? আমি তার কাছে যাব। অরুর কথার মুহূর্তে উৎকণ্ঠা মিশ্রিত মুখের আদলটা শুকিয়ে এইটুখানি হয়ে গেল অনুর। ও শুষ্ক ঢোক গিলে অরুর কথার কিছু একটা প্রত্যুত্তর দেবে, তার আগেই পেছন থেকে আজমেরি শেখ পেপারে মনোযোগ নিবিষ্ট করে বলে ওঠেন, সে ফিরে গিয়েছে। তৎক্ষণাৎ অনু অরুর দুবুনি চোখে মুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো মায়ের পানে। আজমেরি শেখের ভাবভঙ্গিমা তাকে কিঞ্চিত পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি এখনো পেপারে পড়ার বেশ মনোযোগী। মায়ের মুখের এহেন জটিল কথা শুনে ওরও একটু হকচকিয়ে উঠে বসতে চাইল। ধীরে ধীরে উঠে বসে উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে। ফিরে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? আজমেরি শেখ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তার গন্তব্য যেখানে সেখানেই। সে তো আর সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসেনি। কিছুদিন অতিথি হয়ে এসেছিল, আবার ফিরে গিয়েছে নিজের অসামাজিক জীবনে। তাছাড়া ফিরে যাবারই কথা। তার মতো লাগাম ছাড়া মানুষ গুছিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে বলে তোমার মনে হয়? মায়ের কথা শুনে হতবাক অরু। সবগুলো কথা এখনো মস্তিষ্কে ঠিকভাবে সাজাতে পারছে না ও, তাই বাইরে থেকেই চোখ মুখ স্থির। তবে যে মায়ের সবগুলো কথা বুঝে আসলো, ঠিক তখনই মায়ের কথার ঘোর আপত্তি জানিয়ে তপ্ত শ্বাস ছেড়ে ওরু বলল, অসম্ভব, জায়ান্ট কৃতিক আমাকে রেখে কোথাও যাবে না। তাছাড়া উনি তো আমাকে ছাড়া থাকতেই পারে না। মেয়ের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো আজমেরি শেখের। তিনি তৎক্ষণাৎ কিঞ্চিত খেকিয়ে উঠে বললেন, মায়ের সামনে এসব বলতে লজ্জা লাগছে না তোমার? বেয়াদব মেয়ে, একটা অভদ্রর সাথে দিনরাত থেকে অভদ্র পরিণত হয়েছে। তাছাড়া যার জন্য এত আহাজারি করছো, সে তোমাকে রেখে সেই কবেই ফিরে গিয়েছে। যদি ফিরে নাই যেত তাহলে তার বন্ধু বান্ধব কাউকে তো অন্তত দেখতে পেতে। কেউ আছে এখানে? মায়ের চোরাও মেজাজে একটুখানি লাগাম টানতে এবার মুখ খুলল অনু। সে আজমেরি শেখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলে উঠল, আহ মা, ওরু অসুস্থ, এখন তো একটু থামো, সুস্থ হলে সব বলা যাবে। দুই মেয়ের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আজমেরি শেখ অনুকে উদ্দেশ্য করে বলেন, জায়ান্ট কৃতিক যে সত্যি সত্যি চলে গিয়েছে সেটা তোমার বোনকে এবার বোঝাও। মা বেরিয়ে যেতে ওরু অনুর হাতটা শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বলল, আপা সত্যি করে বল, উনি কি আসলে ফিরে গিয়েছে? আর কেউ না জানুক, তুই তো জানিস যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আমি জায়ান্ট কৃতিকের কাছে যেতে চাই আপা। বল না আপা, উনি কোথায়? কথা বলতে বলতে আবারও কেঁদে ওঠে অরু। একটা দীর্ঘশ্বাস শ্বাসের সাহায্যে ভেতরের অস্থিরটাকে বের করে দিয়ে অনুকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ অরু, কৃতিক ভাইয়া, ওনার বন্ধুরা সবাই ফিরে গিয়েছে। আমাকে রেখে? সফেতে বিছানা চাদরটা শক্ত হাতে খামচে ধরে দু চোখের প্লাবনে বুক ভাসালো ওরু। ওর এমন ব্যথাতুর কান্না সহ্য হলো না অনুর। তাই তাড়াহুড়ো করে বোনকে বুকের মধ্যে নিয়ে অজস্র সান্ত্বনা দিতে শুরু করলো অনু। অনুর কাঁধে মুখ লুকিয়ে অরু শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো কথা ছিল না আপা। উনি আমাকে রেখে কেন চলে গেলেন? কিভাবে পারলেন আমাকে এভাবে হসপিটালে রেখে চলে যেতে? উনি কি মানুষ? মা ঠিকই বলে, উনি একটা অমানুষ। শান্ত হবন আমার, এতটা উত্তেজিত কেন হচ্ছিস? তোর শরীরটা দুর্বল। অনু বারবার একই কথা বলে অরুকে শান্ত করতে চাইছে, কিন্তু কাজ হচ্ছে না। কৃতিকের জন্য অরুর জান বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রোগীর এহেন কান্নাকাটি শুনে ছুটে আসে নার্স। পরক্ষণে তারাই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় অরুকে। সেই ঘটনার আজ 2 দিন হতে চলল। কৃতিকের আর কোনো খোঁজ খবর পায়নি অরু। কি করেই বা পাবে? নিজেই সারাদিন ইঞ্জেকশনের উপর ছিল, খোঁজ নেওয়ার সময় কোথায়? আর এখন যখন একটু একটু সুস্থতার দিকে ধাবিত হচ্ছে, তখন কৃতিক ওর খোঁজ খবর নিচ্ছে না। এটা কি মানা যায়? অনু মানতে পারছে না কিছুতেই। তাই তো বাইরে তাকিয়ে অঝোরের ধারায় অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে এক মনে। একটা দুঃস্বপ্ন, একরাশ অস্থিরতা আর এক বুক কান্না, এভাবে সারাদিন কেটে যায় অরুর। সে বেলা ঠিক কতক্ষণ কেঁদে ভাসিয়েছে জানা নেই ওর। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। সুন্দর ফিনফিনে ঠোঁটগুলো ফুলে কমলার কোষের মতো হয়ে আছে। সেখানটায় এখনো কৃতিকের দেওয়া গভীর ভালোবাসার ক্ষতগুলো স্পষ্ট। অথচ কৃতিক কোথাও নেই। দার্জিলিংয়ের পাহাড়ি বাঁকে হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা ভাবতে ভাবতে অনু যখন ঘুমিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অনু। ওর হাতে কিছু খাবারের বক্স। অনু খাবারের বক্সগুলোকে একপাশে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে অরুকে বলল, সরি রে, তোর পছন্দের খাবারগুলো বানাতে বানাতে দেরি হয়ে গেল।
আপা, প্রত্যয় ভাইয়া কই রে? অনুর প্রশ্নে অনু একটু দোনোমানো করে বলে ওঠে, হঠাৎ প্রত্যয়ের খোঁজ করছিস যে? অনু শোয়া থেকে উঠে আজ শোয়া হয়ে বসে পড়ল। অতঃপর খুব শান্ত সুরে বলল, জায়কৃতিক মঙ্গল গ্রহে থাকলে প্রত্যয় ভাইয়াও সেখানেই আছে, সেটা আমি ভালো করেই জানি। অনু একটা শুষ্ক ঢোক গেলে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, প্রত্যয় কৃতিক ভাইয়ার সাথেই ফিরে গিয়েছে। তাহলে তোকে নেয়নি কেন? অনুর কথায় অনু একটু ইতস্ত কণ্ঠে অনুর উপর জোর খাটিয়ে বলল, বারে তুই এখানে অসুস্থ হয়, হসপিটালে পড়ে থাকবি আর আমি তোকে রেখে বিদেশে চলে যাব? এটা হয় বল? অনুর কথায় দীর্ঘশ্বাস ছাড়ল অনু। পরক্ষণে হাত বাড়িয়ে বলল, আপা তোর ফোনটা দে তো। কি করবি? আমার কাছে তো কৃতিক ভাইয়ের নাম্বার নেই। অনুর ইতস্ত কণ্ঠস্বর শুনে অনু ভ্রু কুঁচকে বলল, এমন করছিস কেন আজিব? প্রত্যয় ভাইয়াকে কল দেব, এখন দে। অনু এমনভাবে ফোন চাইল যে অনুর করণীয় আর কিছু নেই। অজ্ঞাত নিজের ফোন বাড়িয়ে দিল অনুর হাতে। ফোন পেয়ে অনু সবার আগে কল দিল কৃতিকের ইউএসএ এর নাম্বারে, কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বারটা বন্ধ। তাই এবার দ্বিতীয় কলটা টুকলো প্রত্যয়ের নাম্বারে। আর সবসময়ের মতো কৃতিকের ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো দুইবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোন তুলল প্রত্যয়। এই পাশ থেকে অনু কিছু বলার আগেই প্রত্যয় তাড়া দিয়ে বলল, হ্যাঁ জান বলো, আমি একটু ব্যস্ত আসলে কৃতিক ভাই। হ্যালো হ্যালো। অনুর বদলে অনুর কণ্ঠস্বর শোনা মাত্রই থেমে গেল প্রত্যয়। তারপর দুই পাশের কিছুক্ষণ নীরবতা। প্রত্যয় চুপ হয়ে আছে দেখে অনু আগ বাড়িয়ে বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া, ভাইয়া কথা বলুন। প্রত্যয় চটজলদি প্রত্যয়ের প্রত্যুত্তরে করল ওপাশ থেকে, হ্যাঁ অনু কিছু বলবে? প্রত্যয়ের আশকারা পেয়ে অনু চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর জিভ দিয়ে অধর ভিজিয়ে কান্নাগুলো গলায় আটকে রেখে বলল, ওনাকে দিন না প্লিজ, বলুন, আমি কথা বলতে চাই। অনুর কথার বিপরীত প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে বলল, অনু ভাই তো মিটিংয়ে আছেন, বুঝতে তো পারছো, মাত্র দিন দশকের হলো আমেরিকায় ফিরেছি, সময়টা ব্যস্ততার। অনু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলল, বলুন যে আমি কথা বলবো, আমার যেতে ইম্পর্ট্যান্ট ওনার জীবনে আর কিছু নেই, থাকতেও পারে না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই সত্যি তোমার সাথে কথা বলতে আগ্রহী নয় অরু। তুমি কি খেয়াল করনি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে? এখনো বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে দাঁড়াও, ভাইকে মিটিংয়ের মাঝখানেই ফোন হ্যান্ড ওভার করছি, বাট সবার মাঝে তোমাকে উল্টাপাল্টা বললে আমার কিছুই করার নেই। এবার সত্যি সত্যি দমে গেল অরু। ঠিকই তো, সবাই একই কথা বলছে, কৃতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে, আর এখন ফোনটাও তুলছে না, কথাও বলতে চাইছে না। এই দূরত্বের কারণ জানা নেই অরুর, কিন্তু কৃতিক যে ওকে স্পষ্ট সবার সম্মুখে ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছে অরু। তাই প্রত্যয়কে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ও বলল, লাগবে না থাক, বলবেন সময় হলে অন্তত একটা কল দিয়ে যাতে যোগাযোগ করে, আমি অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে উত্তর দিয়ে পিক পিক করে আওয়াজ কল কেটে দিল প্রত্যয়। কথা শেষ হলে অনুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে অনু ছলছল চোখে মাঝের দিকে তাকিয়ে বলে উঠল, আপা জায়কৃতিক তাহলে সত্যি আমাকে রেখে চলে গিয়েছে, আর এখন আমার সাথে কথা বলতে চাইছে না? কি দোষ করলাম আমি আপা? সব কিছু তো ভালোই চলছিল, তাহলে হঠাৎ এভাবে অবহেলা করার কি মানে আছে বল না? বোনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় গলায় বলল, আগেই বলেছিলাম তোকে, ঋত্বিক ভাইয়া মানুষটা সুবিধার না, শুনিসনি তুই? প্রেমের তোপে নিজের শরীর হৃদয় সবকিছু তাকে দিয়ে এখন নিজেই সর্বস্ব হারিয়ে বসে আছিস। অনুর কথার পাছে ওরা শুধুই চুপচাপ চোখের জল ফেলল। ওর আর এই মুহূর্তে বলার মতো কিছুই নেই। কাকে নিয়েই বা বলবে? যে ওকে হসপিটালে ফেলে রেখে সেই সুদূর আমেরিকায় ফিরে গিয়েছে, তাকে নিয়ে? সেটা কি আদৌ শোভা পায়? না, পায় না, মোটেই পায় না। তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্রণায় অনু কলিজার ধারে ধরে আছে। এই মুহূর্তে ওই পাষাণ হৃদয়হীন অভদ্র লোকটাকে নিয়ে আর একটা কথাও নয়। বেলা বেজেছে অনেক, তবে আজ রোদ ওঠেনি, আকাশ ছেয়ে আছে কালো মেঘের চাদরে। তবুও ভ্যাপসা গরম চারিদিকে। বাগান বিলাসের গাছগুলো শূন্য পড়ে আছে, কোনোরূপ ফুল না ফোটার কৃত্তিক কুঞ্জের বিশাল গেটটাকেও কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কৃতিকের খালি পড়ে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেন গেট অবধি স্পষ্ট দেখা যায়। আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগান বিলাসগুলোই এক ধ্যানে পর্যবেক্ষণ করছে অরু। পরনে কৃতিকের শার্ট, তাতে লেগে আছে কৃতিকের গন্ধ।
চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত, মুখের আদলে বিষণ্ণতা আর ব্যথার ছড়াছড়ি। আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে ওরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত 1 মাসে একটাও খবর পায়নি কৃত্তিকের। প্রথম প্রথম নিজের আত্মসম্মানের মাথা খেয়ে পাগলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই কৃত্তিক ওর সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে, নানা ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে। এভাবেই যেতে যেতে এক পর্যায়ে ওরু না চাইতেও যোগাযোগ করার চেষ্টাটাও বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এর পরবর্তী দিনগুলো ছিল ওর জন্য অত্যন্ত দুর্বিষহ আর চরম যন্ত্রণার। যে মানুষটা ওর খোঁজ নেয় না, কথা বলে না, জানতে চায় না ওরও কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তার জন্যই কত রাত যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁদেছে, তা কেবল এই মহলের চার দেয়ালই জানে। মাঝে মধ্যে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেত না। ওর হৃদয় বিদারক চিৎকার আর আহাজারি তো না চাইতেও বাড়ির ভৃতাদের চোখের কটর ভিজে উঠত। এমনও দিন গিয়েছে সারা রাত ওয়াশরুম থেকে বের হতো না ওরু। সারা রাত শাওয়ারের নিচে বসে ভিজতে ভিজতে সেখানেই টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওর এই কষ্ট, এই অস্থিরতা, এই বেকুলতা কৃত্তিকের অগোচরেই রয়ে গিয়েছে। প্রথম প্রথম লুটিয়ে পড়ে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তারপরের কিছুদিন ইচ্ছে মতো ভাঙচুর করেছে ও। স্বামীর অবহেলা, জিদে, দুঃখে অসহ্য যন্ত্রণা, ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হাতের কাছে যা পেয়েছি একটু পান থেকে চুন খসলেই তাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরেও কেউ টু শব্দটি করেনি অনুর সাথে, কারণ যে ভেঙেছে সে কৃত্তিক কুঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো, এই বাড়ির আসল মালকিনী। তাকে কিছু বলার সাধ্যই নেই। তাছাড়া কৃত্তিক গতবার এসে সবকিছুই জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছে, সুতরাং ওরু যেটাই ভাঙুক না কেন স্টোর রুমে সেটার রিপ্লেসমেন্ট এখনও সযত্নে রয়েছে। প্রথমে হৃদয় ভরা আবেগের জোয়ার, এরপর তীব্র জিদের বহিঃপ্রকাশ, আর এখন কিছুদিন যাবৎ ওরও একেবারেই শান্ত। সারাদিনে মুখ ফুটে দুটো কথা বলে কিনা সন্দেহ। কথা বলা তো দূরে থাক, দুবেলা খাওয়া ছাড়া কৃত্তিকের রুম থেকে বের হওয়া নাই। সারাক্ষণ কৃত্তিকের রুমে দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে, মাঝে মাঝে কাঁদে, দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে। ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায়, কখনো বা অভিমানে। তবে আজকাল ওরুও নিজেকে সামলে নিতে চাইছে। ওরুর অযাচিত অভিমানী মন বলে যে মানুষটা ওরুকে দেখতে চায় না, তার জন্য এতটা বিরহ মানায় না। কৃত্তিকের সবচেয়ে খারাপ গালিটা দিয়েও মন ভরছে না ওরুর। ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খুমচে সুন্দর চেহারাটাকে স্ট্রাকচার বদলে দিতে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয়। সেটাই তো দেখতে পারছে না ওরু। কৃত্তিক কেন বদলে গেল এভাবে? কোন অপরাধের শাস্তিস্বরূপ ওরুকে বেঁচে থাকতেই মৃত্যুদণ্ড প্রদান করা হলো? সেই কারণ ভাবতে ভাবতেই আরও এক দফা নিঃশব্দে টপটপে চোখের জল ফেলল ওরু। পরক্ষণেই তা মুছে নিল হাতের পিঠ দিয়ে। ঠিক তখন নিচতলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ, এই ওরু, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো, খাবি না? বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বের করে সাড়া দিল ওরু, আসছি আপা। বিয়ের পরে অনুর এক মাথা দায়িত্ব বেড়েছে বৈকি, কমেনি। এখন ওর সংসার হয়েছে দুটো, দুটো সংসারই সমানতালে সামলাতে হয় অনুকে। তার উপর ভার্সিটি তো আছেই, প্রতিদিন অন্তত 2বার করে এই বাড়ি ও বাড়ি করতে হয় ওকে। এই বাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্ন হৃদয়ের বোনটাকে সামলাতে হয়, তেমনি ও বাড়িতে দুজন মা বাবারও দেখভাল করতে হয় অনুকে। এত দায়িত্ব পালন করেও অনুর সুখের অভাব ছিল না, যদি না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো। এখন ভালোই ভালোই অনুটা নিজেকে সামলে নিতে পারলেই হলো, সেই ভেবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অনু। অনুর কথা মতো খেতেই বেরিয়েছিল ওরু, কিন্তু করিডোরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথাকথন শুনে অকস্মাৎ থমকে গেল ওরুর পা। ভেতরে মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়। মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এবার আরেকটু পিছিয়ে এসে দেয়াল ঘষে দাঁড়ালো ওরু। তৎক্ষণাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল শলা পরামর্শা, ওরুকে এভাবে কতদিন রেখে দেবে?
ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না। না ফিরলে তোমারই লাভ। এখন ভালো ভালোই ওর বিয়েটা দিয়ে দাও। কিন্তু আজমেরি শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল। জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন, জানি জানি মেয়ে তোমার সতীসাবৃত্তি নেই। তার উপর অনুর বিয়ের দিন সকলের সামনে ভরা মজলিসে যা খেল দেখালো ওই ছেলে, তারপর আর পাত্র পাবেও না ওর জন্য। তার চেয়ে বরং একটা কাজ করো, আমার রেজার সাথে না হয় ওর বিয়েটা, না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না। তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শুয়ে আসুক, আমার ছেলে আমার কথা। এক্ষুনি থামো মামি। অরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠল জাহানারা। তিনি হকচকিয়ে পেছনে তাকাতে দেখল অরু রণমূর্তি ধারণ করে তার দিকে তাকিয়ে আছে। আমার মায়ের কানে শীষ ঢালা বন্ধ করো। আজমিরি শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু। ওদিকে অরুর চাউনিতে ভেতরে ভেতরে একটু ভীত হলেও উপরে মেয়েকে সাহস ধরে রেখে জাহানারা চোখ রাঙিয়ে বললেন, বেয়াদব মেয়ে, আড়ি পেতেছিস কেন? হ্যাঁ। অরুর নিজের চোয়ালটা শক্ত করে তেতো গলায় বলল, আড়ি পেতেছি বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পচা বিয়ের আলাপ শুনেছি তাহলে এই বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয় তাহলে আমাকে বলো, মোকলেস চাচার মতন বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দেব। তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসো না এখানে। মামির মুখের উপর এক নাগাড়ে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম থেকে ত্যাগ করলো অরু। আজমিরি শেখ এখনো মেয়ের যাওয়ার পানেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজ হুট করে অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণ অরুর মাঝে একটু একটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝেও তা পুরোপুরি অনুপস্থিত ছিল। কিন্তু আজ যখন হুট করে দেওয়ালে পিঠ থেকে গেল, তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁঝালো এক ক্রুদ্ধ কণ্ঠে প্রতিবাদ করল অন্যায়ের, যা আজমেরি শেখকে অনেকটাই বিস্মিত করেছে। মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে। রুমে ফিরে আজ আবারও বহুদিনের বাদে ল্যাপটপে নিয়ে বসলো অরু। অর্ণগোল চোখে জ্বর ফেলতে ফেলতে ইমেল গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাপা হাতে। টলটলে প্রেমের জোয়ারে বানভাসী হৃদয়টা যে তুমিহীনা খরার চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি জায়ান? ওর বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লে এলো, আমি আছি তোমার অস্তিত্বের মিছিলে নিভৃতে। চোখ দিয়ে নয় মন দিয়ে খোঁজো, মস্তিষ্ক নয় হৃদয় অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। হুট করে এমন একটা রিপ্লে পেয়ে খুব অবাক হলো অরু। অবাকের চরম সীমানায় পৌঁছে পেছনের ইমেলগুলো চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করা প্রত্যেকটা ইমেলই আলাদা আলাদা রিপ্লে করেছিল কৃত্তিক। আর সর্বশেষ যে মেসেজটা ছিল, দেখতে পাচ্ছি না তো, ছুতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। তোমার কেমন থাকা যায় কৃত্তিক? ঠিক সেই মেসেজের রিপ্লে ছিল এটা। আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে। চোখ দিয়ে নয় মন দিয়ে খুঁজো, মস্তিষ্ক নয় হৃদয় অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। এরপরের মেসেজগুলোতে কৃত্তিক অটোমেটিক এই রিপ্লাই সেট করে রেখে দিয়েছে, যার ফলরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এসেছে। আর এই মুহূর্তে এত কিছু অবলোকন করার পরে অরুর দৃঢ় মন বলছে, এই মানুষটা কোনোদিনও আমাকে ভুলতে পারে না। মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়, এটা অসম্ভব। তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে রেখে সোজা গিয়ে অনুর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্রত্যেক নাম্বারে কল লাগালো অরু। ওপাশ থেকে কল রিসিভ হতে অরু তীক্ষ্ণ গলায় বলল, আমার জান কৃত্তিক কোথায়? অরু আসলে প্রত্যেককে মাঝপথে থামিয়ে দিয়ে অরু পুনরায় বলে ওঠে, অরু নই, মিসেস জায়ন কৃত্তিক বলছি, আপনার বসের ওয়াইফ। আমার হাজবেন্ড কোথায়? অরুর কথায় এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দোনামোনা করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ অরু বেটে বলে ছক্কা হাঁকিয়েই ছাড়বে। তবুও কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলে ওঠে, ভাই আসলে একটুও কপটতা নয়, সাফ সাফ উত্তর দিন, নয়তো মিসেস জায়ান কৃতিক হিসেবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি।
অরুর কথা শেষ হতেই একটা বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বলল, ভাই সান ফ্রান্সিসকোতেই আছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলস থেকে এখানকার হসপিটালে শিফট করা হয়েছে ভাইকে। ব্রেন বেশ কিছু অস্ত্রোপচার করার দরুন এখনও জ্ঞান ফেরেনি, তবে এখানকার ডক্টররা আশা করছে খুব শীঘ্রই সেটা ফিরবে। প্রত্যয় আরও কী বলেছে তা আর কোনো কান অবধি পৌঁছায়নি অরুর। ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে কিছুক্ষণ কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুলল, অতঃপর ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানো চিৎকার দিয়ে কেঁদে উঠল। কি ভীষণ যন্ত্রণাদায়ক সেই কান্নার আওয়াজ বলে বোঝানো নয়। দু হাতে নিজের চুলগুলো নিজেই টেনে ধরে চিৎকার করে কাঁদছে অরু। ও এতদিন ধরে কি ভেবে এসেছে, কতটা ভুল বুঝেছে, অথচ ওর স্বামী দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে আর এখনো লড়ছে। এতদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যথা কি করে সইবে অরু? কার ভালোবাসায় সন্দেহের আঙ্গুল তুলল ও? ছি! বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হৃদয় চিরে চিৎকার করছে অরু। ওর কান্না দেখে পুরো মহল কাঁদছে। তখনও মহল্লার সরু গলি ভেদ করে অস্পষ্ট আওয়াজে অরুর কানে ভেসে আসছে মিনারের গাওয়া দুটো ব্যথাতুর গানের লাইন। আহারে আহারে, কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীনের কোণে।